আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। কোরআনের আয়াত বাতিল চাওয়া রিজভির মাথার মূল্য 20,000 রুপি। কোরআনের 26টি আয়াত বাতিল চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি শিরোচ্ছেদে 20,000 রুপি ঘোষণা করেছে দেশটির একটি মুসলিম সংগঠন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। এর আগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের এই বিতর্কিত শিয়া নেতা রিট দায়ের করেন। এরপর থেকে বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও গ্রেফতারের দাবি উঠেছে রিজভির বিরুদ্ধে। এদিকে কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে জম্মু ও কাশ্মীরে বিজেপির পক্ষ থেকে শনিবার থানায় রিজভির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ওই এজাহারটি এফআইআর এর জন্য দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এক ভিডিও বিবৃতিতে শিয়ান হায়দার এ কারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি হাসনাইন জাফেরি রিজভির শিরোচ্ছেদে 20,000 রুপি পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন যে রিজভির মাথা এনে দিতে পারবে আমি তাকে 20,000 রুপি পুরস্কার দিব। এই কারণ সে পবিত্র কোরআন ও শিয়া সম্প্রদায়কে অপমান করেছে। রিজভিকে সব ধরনের বিয়ে বা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া বর্জন করা হবে। তিনি প্রশাসনকে রিজভির বিরুদ্ধে এফআইআর দায়ের ও তাকে দ্রুত গ্রেফতার করতে আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের মজলিসে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াত এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গি মহালি তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তারা ওয়াসিম রিজভির বিরুদ্ধে এই নিন্দা জানান। এছাড়া এমন বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এদিকে ভারতের ওয়াসিম রিজভির উপযুক্ত শাস্তি দিতে হবে বললেন বাবুনগরী। ভারতের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি পবিত্র কোরআন শরীফের 26টি আয়াতের উপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানায় দেশটির সুপ্রিম কোর্টে রিট করে। তার উপযুক্ত শাস্তি দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। একই সঙ্গে তিনি এই রিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আসমানি কিতাব, মানব জাতির মুক্তির একমাত্র সংবিধান। কোরআন শরীফ আল্লাহ তাআলার কালাম। তিনি নিজে কিয়ামত অবধি এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। মুসলমানদের আকীদা বিশ্বাস অবতীর্ণ হওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোরআন শরীফের একটি আয়াত এমনকি একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন শরীফে কোনো প্রকারের পরিবর্তন সাধন হওয়ার দাবিকারী মুসলমান থাকতে পারে না, সে নিঃসন্দেহে কাফের। কোরআন পরিবর্তনের দুঃসাহস দেখানোকে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল উল্লেখ করে বাবুনগরী বলেন, ওয়াসিম রিজভি কোরআন শরীফের 26টি আয়াতের ব্যাপারে আপত্তি তোলে। সেগুলো পরিবর্তনের জন্য ভারতের সুপ্রিম কোর্টে রিট করে কার্যত বিশ্ব মুসলিমের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। এই রিট করে অমার্জনীয় অপরাধ করেছে উগ্রবাদী এশিয়া। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। পবিত্র কোরআন শরীফের কোনো আয়াত পরিবর্তনে কোর্টের রিট বিশ্বের মুসলমানরা মেনে নেবেন না। মোদী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হেফাজত আমির বলেন, উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণেই এই ওয়াসিম রিজভি আজ কোরআনের আয়াত পরিবর্তনের জন্য রিট করার সাহস পাচ্ছে। ওয়াসিম রিজভি অতীতেও তার বক্তব্যে ইসলাম সম্পর্কে নানা বিতর্কের সৃষ্টি দিয়েছে। আজ সে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, পবিত্র কোরআন নিয়ে পৃথিবীর নিকৃষ্টতম কাফের শিয়াদের এমন জঘন্য কর্মকাণ্ড কখনো বরদাস্ত করা হবে না। অনতিবিলম্বে ভারতের সুপ্রিম কোর্ট থেকে এই রিট খারিজ করতে হবে এবং বিশ্বের 2.25 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এই রিট করার অপরাধে কুখ্যাত কাফের শিয়া ওয়াসিম রিজভিকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কোরআনের আয়াত পরিবর্তনের এই রিট খারিজ না হলে ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠবে। এবার ভিন্ন প্রসঙ্গ। গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই বছরের 9 জানুয়ারি যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক কিংবা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। গত 1 দশক ধরে স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার মাঝামাঝি হাইব্রিড রেজিম তালিকায় দেশটি অবস্থান করছে বলে EIEU বলছে। গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ। এই হিসেব অনুযায়ী একটি দেশকে পূর্ণ গণতান্ত্রিক অবস্থায় যেতে হলে গণতান্ত্রিক সূচকে 9 থেকে 10 স্কোর করতে হয়। যেসব দেশের স্কোর 7 থেকে 8 সেসব দেশকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলা হয়েছে। তবে এর নিচের অবস্থান হাইব্রিড রেজিমে তালিকাভুক্ত দেশগুলোর স্কোর 5 থেকে 6 এবং স্বৈরতান্ত্রিক দেশগুলোর স্কোর 0 থেকে 4 এর মধ্যে। হাইব্রিড রেজিমের বৈশিষ্ট্য কি? ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রের মাঝামাঝি অবস্থান হাইব্রিড রেজিম একটি দেশের কোনো বৈশিষ্ট্যের জন্য এই তালিকায় পড়ে।
EIEU এর গবেষণা পদ্ধতিতে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। সেখানে যা বলা হয়েছে তা হলো, নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে যা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিরোধী দল এবং প্রার্থীর উপরে সরকারি চাপ খুবই সাধারণ ঘটনা। রাজনৈতিক সংস্কৃতি, সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে মারাত্মক দুর্বলতা দেখা যায়, যা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা থেকেও বেশি। দুর্নীতি বিস্তার প্রায় সর্বত্র এবং আইনের শাসন খুবই দুর্বল। সিভিল সোসাইটি দুর্বল, সাধারণত সাংবাদিকরা সেখানে হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? EIEU এর প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিরাজ করছে। অন্যদিকে বাংলাদেশ, ভুটান, নেপাল ও পাকিস্তানে হাইব্রিড রেজিম এবং আফগানিস্তানে স্বৈরতন্ত্র সরকার ব্যবস্থা আছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, 1971 থেকে 2019 পর্যন্ত এই দেশ কখনোই বাস্তবে গণতন্ত্র ছিল না, শুধুই কাগজে কলমে ছিল। এতদিন পর নিয়ে ইকোনমিস্ট জানলো সরকারি দলের অঙ্গ সংগঠন হয়ে কিভাবে সংসদ বিরোধী দল হওয়া যায়। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র, সরকার এবং গণতন্ত্র আজ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি লজ্জিত, কারণ আজ আমার ভোটের অধিকার নেই। মানবাধিকার এবং মৌলিক অধিকার আজ বিলীন হয়ে যাচ্ছে। বর্তমান সরকার বিনা ভোট ডাকাত সরকার। এই সরকার অবৈধ, ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, জুলুমবাজ, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, কূটকৌশলী, মিথ্যাবাদী, স্বৈরাচারী, জনবিচ্ছিন্ন, অমানবিক, নির্মম, নিষ্ঠুর, নির্লজ্জ, বেহায়া, বেপরোয়া, ভোটচোর, আজীবন ক্ষমতালোভী, ব্যাংক ডাকাত ও সন্ত্রাসীদের রক্ষক, বিভিন্ন অনৈতিক কাজের উস্কানিদাতা। এই অবৈধ সরকার কোনো তথ্য, প্রমাণ, নিয়ম, নীতি তোয়াক্কা করে না। আজীবন ক্ষমতালোভী, ঘটন পটিয়সী, কৌশলী শেখ হাসিনা মিথ্যা বলে ও ধোঁকাবাজি করে মানুষকে বিভ্রান্ত করে। সে তার অবৈধ ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানাভাবে একের পর অঘটন ঘটিয়ে মিথ্যাচার করে ও উন্নয়নের বিজ্ঞাপন বানিয়ে জনগণের দৃষ্টিকে একদিক থেকে আরেক দিকে সরিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দল ও গোষ্ঠীকে নির্মূল করতে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সে অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য আদালতের নির্দেশনা অমান্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতা বদলের সুন্দর একটা পদ্ধতি বাতিল করে দেশে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। তার এই কূটকৌশলের অপরাজনীতি ও রডের বদলে বাঁশ ব্যবহার করা ধোঁকাবাজির উন্নয়ন প্রত্যাখ্যান করে মানবিক বিপর্যয় রোধে জাতীয় ঐক্যের ভিত্তিতে অবিলম্বে নৌকা ঠেকাও আন্দোলন শুরু করতে দেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী সংগঠন, এনজিও সংস্থা, সাহায্যকারী সংস্থা, সকল শ্রেণী, পেশা, দল মত নির্বিশেষে সবাইকে সামিল হতে সবিনয়ে বিনীত অনুরোধ করছি। কি আশ্চর্য, তারপরে সরকার দাবি করছে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রের রোল মডেল, সবাই নাকি বাংলাদেশকে অনুসরণ করবে। এক বিদেশি ভদ্রলোক বাংলাদেশে বেড়াতে এসেছে, সকালে হোটেল থেকে বেরিয়ে হাঁটছিল, অদ্ভুত একটা দৃশ্য দেখলো। এক লোক মাটিতে গর্ত খুঁড়ছে, তারপর গর্তের মাটি উঠিয়ে পাশে রেখে দিচ্ছে। আরেকজন সেই মাটি আবার গর্তে ফেলে দিয়ে ভরাট করছে। ঘটনার আগামাথা না বুঝে বিদেশি জিজ্ঞেস করলো, আপনারা এসব কি করছেন, একটু বুঝিয়ে বলবেন? একজন উত্তর দিল, আমরা সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ ইউনিটের কর্মচারী, রাস্তার পাশে গাছ লাগাই। আমাদের 3 জনের টিম, আমি গর্ত খুঁড়ি, আরেকজন আছে সে গর্তে গাছ লাগায়, আর আরেকজন মাটি ভরাট করে। গাছ যে লাগায় সে আজ আসেনি, তাই বলে আমরা তো আর বসে থাকতে পারি না। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচন। বিরোধী দল না আসলে সরকার তো বসে থাকতে পারে না, তাই নির্বাচনও হয়েছে, শপথ নেওয়া হয়েছে, কিন্তু ফলাফল মাটি কাটা আর ফেলার মতোই অদ্ভুত একটা দৃশ্য দেখলো আমার বাংলাদেশ।